হ্যালো ফ্রেন্ডস, আমি মনোজিৎ। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি ইন্টারভিউয়ের কিছু টিপস এবং তার সাথে আমরা কিছু জেনারেল যে আমাদের স্ট্র্যাটেজি হতে পারে, তোমার কিরমভাবে পার্সোনালিটিটাকে তোমরা বানাবে যাতে তোমরা ইন্টারভিউতে খুব অ্যাট্রাকটিভ বা ইন্টারভিউতে তুমি যে প্যানেলিস্ট আছে তার কাছে খুব সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করতে পারো। আজকে এই নিয়ে আমরা কিছু ছোট ছোট টিপস দেখব এবং তোমাদের মনে যে ভয়, ভীতি এবং বিভিন্ন ধরনের যে অ্যাংজাইটি থাকে যে আদেও আমরা ভালো করে গিয়ে ইন্টারভিউতে বলতে পারবো কিনা, বা এটা হয়তো ভুলে গেলাম, বা এটা আরে পড়েছিলাম মনে পড়ছে না কেন, এই যে এক্সপ্রেশনস গুলো, এই যেগুলো আমরা প্যানেলিস্টের সামনে হয়তো মনের অজান্তেই করে ফেলি, এটা কিন্তু অনেক সময় একটা ডিসক্রেডিটের কারণ হয়ে যায়। তাহলে আজকে আমরা জানবো যে এক্স্যাক্ট কিরকম এই মেন্টালিটি বলো বা কিরকম একটা আমাদের একটা পার্সোনালিটি নিয়ে গেলে আমাদের কিন্তু সেম টাইম আমাদের ভালো উপস্থাপনা হবে। আবার আমরা যে সবকিছু জানবো তার তো কোনো মানে নেই, কারণ একজন মানুষ তো সবকিছু জানতে পারে না। হতেই পারে যে প্যানেলিস্ট তোমার থেকে অনেক বেশিই জানবে, কিন্তু সেখানেও কনফিডেন্টলি কিরম ভাবে যেটা তুমি জানো না সেইটুকু কনফেস করে নেওয়া, সেটাও কিন্তু ইন্টারভিউয়ের একটা বড় গুণ। নমস্কার। তাহলে আজকে আমরা শুরু করব আমাদের ইন্টারভিউয়ের এটা একটা স্ট্র্যাটেজি বলতে পারো, বা সেটার একটা সিরিজ। আর আমি মনোজিৎ তোমাদের সাথে থাকবো এই পুরো আমাদের এই স্ট্র্যাটেজিটার মধ্যে। তাহলে চলো আজকে আমরা প্রথমে দেখে নিই ইন্টারভিউ রিলেটেড কিছু ফিয়ার। ইন্টারভিউ ফিয়ারে কি? নাম্বার 1 হচ্ছে নলেজ। আচ্ছা, তোমরা সবাই বলো যে যখন তোমরা একটা জিনিসের যখন কেউ তোমায় কোনো একটা কোয়েশ্চেন করে, আচ্ছা তুমি জানো এই এখানে কি হয়, আচ্ছা চাঁদের দৈর্ঘ্য কত, আচ্ছা এই কোনো একটা কোবরার লেন্থ কত, এরকম অনেক সময় তোমরা যদি ইউপিএসসি বলো, ডাব্লিউবিসিএস বলো, বা যে কোনো পরীক্ষা বলো, ইন্টারভিউতে এরকম র্যান্ডম কোয়েশ্চেন হয়তো অনেকবার জিজ্ঞাসা করা হয়। তোমরা যখন ইন্টারভিউ দিতে যাবে তখন অ্যাটলিস্ট শুনতে পাবে যে এরকম হয়তো কোনো একটা ক্যান্ডিডেটকে করেছে। কিন্তু তোমরা কি এটা জানো যে কেন এই কোয়েশ্চেন্স গুলো তোমাদের কাছে হঠাৎ চলে আসতে পারে, বা কেন আসতে পারে না, বা কিরম ভাবে তুমি এটাকে অনেকভাবে কন্ট্রোল করতে পারো? সেটা এই যে আমাদের প্রথম থেকেই ফিয়ার থাকে যে আমি হয়তো সবকিছু জানি না, আমি সবকিছু বলে উঠতে পারবো না, আর এখানেই হয়তো প্যানেলিস্টের কাছে আমার ডিসক্রেডিট হবে। কিন্তু এটা একেবারেই ভুল। তোমাকে প্যানেলিস্টরা কিন্তু আগে থেকে কেউ চেনে না। আমাদের যে পরিচয়টা একটা প্যানেলিস্টের কাছে সেটা কিন্তু থ্রু আ পিস অফ পেপার। এই কাগজের মধ্যে তুমি তোমার নাম লিখবে, তুমি তোমার স্কুল, কলেজ, জব, অপশনাল, প্রেফারেন্স, এই বিভিন্ন ইনফরমেশনগুলো, বা রেসিডেন্স, এই বিভিন্ন ইনফরমেশনগুলো তুমি এক্সামিনারকে ভরে দেবে, প্যানেলিস্টকে এইগুলো ফিল আপ করে দেবে। আর প্যানেলিস্টের কিন্তু প্রথম কোয়েশ্চেনই শুরু হবে এই পিস অফ পেপারটা থেকে। তাহলে প্রথমেই গিয়ে কিন্তু তোমাকে কেউ অ্যাটাক করছে না ওখানে। আমাদের বিভিন্ন চিরাচরিত যে ইন্টারভিউসগুলো দেখো, সেখানে হয়তো দেখো যে খুব একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন, খুব একটা কনফ্লিক্টিং কোয়েশ্চেন, বা মনে করছে আপনি সিভিল সার্ভেন্ট হলে কিরকম কি করতে পারেন, হয়তো আসতেই পারে এরকম প্রশ্ন। কিন্তু প্রথমে যখন তুমি প্যানেলিস্টদের সাথে ইন্ট্রোডিউসড হবে তখন কিন্তু এরকম কোয়েশ্চেন আসবে না। আমি অ্যাটলিস্ট নিজের ইন্টারভিউতে যেটা ফেস করেছিলাম, এবং সেটা খুব ভালো এক্সপিরিয়েন্স আমার, এবং আমি ইন্টারভিউতে আই গট ওয়ান অফ দি হাইয়েস্ট মার্কস, কারণ প্যানেলিস্টদের সাথে কিন্তু আমি খুব সহজভাবে মিলে গেছিলাম। এবং যারা প্যানেলিস্টে বসে থাকে তারা কেউ তোমার শত্রু নয়। তাহলে তুমি মনে করো তোমার নাম যেটা লিখেছো সেই নামের মানে কি, সেই নামের কি আর অন্য কোনো হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স আছে, সেই নাম কি কোনো কবির কবিতা থেকে নেওয়া, সেই নামের কি সংস্কৃতে কোনো মানে আছে? তো নিজের সম্পর্কে, তোমার নিজের যে নামটা, সেই নামটা সম্পর্কে কিন্তু সম্যক ধারণা থাকা খুব প্রয়োজন। এটাই কিন্তু তোমার সেলফ আন্ডারস্ট্যান্ডিং, এবং এই কোয়েশ্চেনগুলো কিন্তু খুব কমন থাকে ইন্টারভিউতে। সেই জন্য নিজের নামের সম্পর্কে জানা, এটা পয়েন্ট নাম্বার 1। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট, তুমি নিজের রেসিডেন্স তো অবশ্যই দেবে, যে কোথায় থাকো। সেই জায়গাটা কোনো ডিস্ট্রিক্টে, কোনো সাব ডিভিশনে থাকবে, তো সেই সাব ডিভিশনের হয়তো কোনো একটা ঐতিহাসিক গুরুত্ব আছে।
তাহলে সেই ঐতিহাসিক গুরুত্বটা কিন্তু জানা তোমার দায়িত্ব, কারণ তুমি সেই জায়গাকার বাসিন্দা। যদি প্যানেলিস্টরা তোমাকে সেই জায়গার ব্যাপারে কিছু একটা জিজ্ঞাসা করে এবং উত্তর না পায়, তাহলে কিন্তু সেটা একটা তাদের মনে হয়তো হবে যে এ সেরকম সচেতন নাগরিক নয়, এবং সেটা তোমারও দায়িত্ব সেই জিনিসটা জানা। হয়তো তোমার সাব ডিভিশনে কোনো একটা মহান ব্যক্তির জন্ম, বা তার জন্মস্থান সেখানে, তার কর্মস্থান সেখানে, হতে পারে ঋষি অরবিন্দর জন্মস্থান সেখানে, বঙ্কিমচন্দ্রের জন্মস্থান সেখানে, বা হয়তো রবীন্দ্রনাথের জীবনের কোনো একটা অংশের সাথে সেই জায়গাটা জড়িত, বা যারা মনে করো বা আরো কোনো মনে করো মালদা, মুর্শিদাবাদ এই জায়গাগুলো থেকে আসতো, এগুলোর কিন্তু হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স অনেক। তো সেখানে যেই এই জিনিসগুলো তুমি রেসিডেন্সে দেবে, তোমাকে কিন্তু বিভিন্ন কোয়েশ্চেন করা হবে। আজকে আমার বাড়ি উত্তরপাড়া, এবং আমি যখনই এই জায়গাটা বলি তো তখন, এবং আমার জন্ম শ্রীরামপুর, তো শ্রীরামপুরের একটা কিন্তু হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স আছে। সেখানে বলো শ্রীরামপুর কলেজের একটা সিগনিফিকেন্স, বা বাংলা ভাষার উৎপত্তি বা উদ্ভাবনের ক্ষেত্রে যে শ্রীরামপুরের একটা ইম্পর্টেন্স। তো আমি জানি ওরা এই কোয়েশ্চেনটা করবে, এবং আমি যতগুলো ইন্টারভিউ প্যানেল ফেস করেছি তারা প্রত্যেকজন কিন্তু শ্রীরামপুর কলেজের ব্যাপারে এই জিনিসটা আমাকে জিজ্ঞাসা করেছে, এবং অদ্ভুতভাবে এটা আমার মানে একটা বলতেই পারো তুক কিন্তু লেগে যায়। এবং তোমাদেরও হয়তো সেই জায়গাটার একটা হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স থাকবে, এবং তোমাকে সেইটা জানতে হবে, এবং তুমি সেইটা যদি প্রথমেই বলো তাহলে কিন্তু দেখবে যে প্যানেলিস্টের তোমার সম্পর্কে যে ধারণাটা, সেই ধারণাটা কিন্তু অনেক ভালোভাবে যাচ্ছে। দ্বিতীয়ত, তো ওরা কিন্তু তোমাদের একটা ইন্ট্রোডাকশনের সুযোগ দেবে, অর্থাৎ তুমি কিন্তু নিজেকে সেলফ ইন্ট্রোডাকশন করার একটা সুযোগ পাবে। এটা হচ্ছে প্রায় তুমি ধরে নিতে পারো মানে একদম তোমার কোর্টে বল দেওয়া হচ্ছে, তুমি বলো কি তোমাকে কি কোয়েশ্চেন করতে পারি, কারণ তোমার ইন্ট্রোডাকশনই তোমার পরিচয় ওনাদের কাছে। তো সেই পরিচয়ের জায়গায় তোমাকে কিন্তু খুব ঠিকভাবে জেনে কথাগুলো বলতে হবে, যে তুমি ইন্ট্রোডাকশনে এক্স্যাক্টলি যেই কথাগুলো বলেছো সেগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন হবে। তো অর্থাৎ তুমি নিজের কলেজের কথা বলছো, তোমার কলেজের হয়তো কোনো সিগনিফিকেন্স আছে। আমার যাদবপুর ইউনিভার্সিটির ব্যাপারে অনেকেই জিজ্ঞাসা করে থাকে যে কিরাম ভাবে, কারণ এর এস্টাবলিশমেন্টে স্বদেশী মুভমেন্টের একটা অনেক বড় রোল আছে। এর উপাচার্যের ক্ষেত্রে আমাদের ঋষি অরবিন্দ এর উপাচার্য ছিল, এছাড়াও ত্রিগুণা সেন এবং অন্যান্য খুব নামি দামি লোকেরা ছিলেন। তো সেইখানে আমি কিন্তু যখনই একটা ইন্টারভিউতে অ্যাপিয়ার হয়েছিলাম, আমি কিন্তু এই বিষয়গুলোতে অবশ্যই জেনে গেছিলাম, এবং আশ্চর্যভাবে এই বিষয়গুলো কিন্তু জিজ্ঞাসা করা হয়। এবং তোমাদেরও যারা ক্যালকাটা ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, বা হতে পারে অন্য যে কোনো ইউনিভার্সিটিতে পড়েছো, সেই ইউনিভার্সিটিগুলোর কিন্তু এস্টাবলিশমেন্ট বা তার সাথে কোনো একটা মহান ব্যক্তির যদি কোনো জীবন বা কাজ জড়িয়ে থাকে, তোমার দায়িত্ব সেটাকে জানা। এটা সেকেন্ড। এবং এই যেই আমি কোয়েশ্চেন্সগুলো বলছি, এইগুলো থেকে কিন্তু তোমরা অ্যাকচুয়ালি যারা অনেকেই জিজ্ঞাসা করে থাকো যে স্যার কমন কি পেতে পারি, তো এইগুলো কিন্তু সেই আমাদের 10-এ যেরকম সাজেশনস আসতো, সেই এইগুলো কিন্তু সাজেস্টিভ কোয়েশ্চেন্স, এবং এগুলো খুব হাই প্রবাবল যে এই কোয়েশ্চেন্সগুলো তোমাদের করা হবে। তো সেই জন্য এগুলো কিন্তু জেনে যাওয়া তোমাদের কর্তব্য। তো এটা হলো স্কুল এবং কলেজ। এরপরে যারা মনে করো চাকরিতে আছো, তুমি যখন একটা প্যানেলিস্টের কাছে যাচ্ছ, সে যে মনে করো আগে জব করোনি, তাদের জন্য অন্যরকম কোয়েশ্চেন হয়। তাদের জন্য বিভিন্ন হয়তো কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন জিজ্ঞাসা করে, বা হয়তো তোমাদের কোনো একটা তোমার হবি থেকে কোয়েশ্চেন করতে পারে। কিন্তু যারা মনে করো জব বা একটা প্রফেশনের আগে ছিলে, তুমি ডেফিনেটলি ওই জব বা প্রফেশনের রিলেটেড কোয়েশ্চেন পাবে, কারণ সেই যে প্যানেলিস্ট ও অবশ্যই জানার চেষ্টা করবে তুমি আগের জবে কতটা ভালোভাবে জেনেছো জিনিসটা, তাহলেই তো তুমি পরের জবটা ভালো করতে পারবে, তাহলেই তো তুমি পরে সিভিল সার্ভেন্ট একজন ভালো সিভিল সার্ভেন্ট হয়ে উঠতে পারবে। তো সেই জন্য ওই জবের বিষয়ও কিন্তু জানা খুব প্রয়োজন। যারা তোমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাকগ্রাউন্ড থেকে আছো, তারা অফকোর্স নিজের জব রোল, রেসপন্সিবিলিটি, যদি তোমার প্লেস অফ পোস্টিং যেগুলো তার কোনো যদি সিগনিফিকেন্স থাকে, এগুলো কিন্তু অবশ্যই জেনে যাবে। এগুলো মোস্ট প্রবাবল কোয়েশ্চেন্স। তাহলে হলো জব। এরপরে আরো একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে মনে করো তোমাদের গ্র্যাজুয়েশন সাবজেক্ট কি। গ্র্যাজুয়েশন সাবজেক্টস থেকে
হয়তো কোনো প্যানেলিস্টের সেটা নিজের সাবজেক্ট হতে পারে, তুমি বললে যে হিস্ট্রি, তুমি বললে ফিজিক্স, তুমি বললে কেমিস্ট্রি, এবং যিনি প্যানেলিস্ট সেও হয়তো হিস্ট্রি, ফিজিক্স বা কেমিস্ট্রি বা জিওগ্রাফিতে নিজের ব্যাচেলার্স করেছেন, মাস্টার্স করেছেন, পিএইচডি করেছেন, হতেই পারে। তাহলে কিন্তু উনি সেই জায়গাটা থেকে হয়তো তোমাদের গ্র্যাজুয়েশনের জায়গাটা থেকে কিন্তু কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। তো এটা ইম্পর্টেন্ট পার্ট। তো গ্র্যাজুয়েশনের যেই তোমাদের সাবজেক্টটা, সেই সাবজেক্টে যদি ইম্পর্টেন্ট কোনো সেগমেন্ট থাকে, ইম্পর্টেন্ট কোনো অ্যাপ্লিকেশন থাকে, তাহলে সেটাও তোমাদের জেনে যেতে হবে। থার্ড, আচ্ছা নেক্সট হচ্ছে অপশনাল। একটা খুব কমন এবং প্রশ্ন যেটা জিজ্ঞাসা করাই হয়, সেটা হচ্ছে যদি তোমার অপশনাল সাবজেক্ট তোমার গ্র্যাজুয়েশন সাবজেক্টের থেকে আলাদা হয়, তখন জিজ্ঞাসা করা হবে যে তুমি গ্র্যাজুয়েশন মাস্টার্স করেছো XYZ সাবজেক্টে, আর তুমি অপশনাল নিলে এইটা কেন? তুমি কি কনফিডেন্ট ছিলে না? এই কোয়েশ্চেনটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট কমন কোয়েশ্চেন, এবং এটার জন্যে তোমাদের প্রিপেয়ার্ড হয়ে যেতে হবে। এরম কোনো বাধ্যবাধকতা নেই বা কম্পালশন নেই যে তোমাকে তোমার গ্র্যাজুয়েশনের সাবজেক্টই নিতে হবে, কারণ তুমি যেই সাবজেক্টটায় হাই স্কোরিং দেখেছো বা ইজিলি হ্যান্ডেল করতে পারবে, তুমি সেই সাবজেক্টটা নিয়েছো। কিন্তু যখন তুমি বলবে বা এই জিনিসটাকে উপস্থাপনা করবে, সেখানে কিন্তু একটা তোমাকে সিভিল সার্ভিসের অ্যাঙ্গেলটাও রাখতে হবে। স্কোরিং অ্যাঙ্গেলটা অবশ্যই থাকবে, সেটা তুমি মিথ্যে এখানে কোনো কথা বলার কোনো জায়গা নেই। মানে এটা হচ্ছে তোমার ইন্টারভিউতে এটা অলমোস্ট সুইসাইডাল, বা এটা মানে খুব বড় বোকামি হবে যে কোনো মিথ্যে কথা বা একটা বানিয়ে জিনিস বলার চেষ্টা করবে। হতে পারে তুমি সেই কোয়েশ্চেনটা বলে দিতে পারো যে আমি এই বিষয়টার ব্যাপারে আমি অবগত নই বা আমি জানি না, তো এই বিষয়টা আমি মন্তব্য করতে পারবো না। এটা তুমি অবশ্যই বলতে পারো, কারণ বিশ্বের সব বিষয় তোমার পক্ষে জানা সম্ভব নয়। কিন্তু যেই বিষয়টা জানো না, সেই বিষয়টার ব্যাপারে কিছু একটা বানিয়ে বলা বা মানে অন্য কিছু একটা বলা, সেটা হয়তো ঠিক হবে না। আর কোনো ক্ষেত্রে তুমি যদি গেস তুমি করতেই পারো, সেটা অবশ্যই তাদের একটা তুমি পারমিশন নিয়ে নেবে যে স্যার বা ম্যাডাম, যে আমি এই বিষয়টার ব্যাপারে একদম যে চিরাচরিত মানে একদম যে সম্যকভাবে আমি বিষয়টার ব্যাপারে অবগত তা নই বা জানি তা নয়, কিন্তু আমি এই বিষয়ে একটা গেস ওয়ার্ক বা আমি একটা আন্দাজ করতে পারি, তা আমি সেটা কি আপনাদের বলতে পারি। এই জায়গা করে তুমি যদি একটা জিনিস উপস্থাপনা করো, তাহলে তারাও বুঝছে যে তুমি নিজের অ্যানালিটিক্যাল মাইন্ড ইউজ করার চেষ্টা করছো। এটা নয় যে তুমি মানে অন্য কিছু বলছো বা অসত্য কিছু বলছো, কিন্তু তুমি তোমার অ্যানালিসিসটা ইউজ করছো। এটা কিন্তু কাউন্টস। তুমি যদি তোমার ইন্টারভিউতে তোমার অ্যানালিটিক্যাল পাওয়ারটাকে দেখাও, তাহলে সেটা কিন্তু সবসময় একটা এক্সট্রা মার্কস ক্যারি করবে। এবং বিশেষত তোমরা যারা বি বা এই যে সিভিল সার্ভিসের যে পোস্টগুলোর জন্যে যে ইন্টারভিউটা হচ্ছে, সেখানে কিন্তু তোমার প্রেজেন্স অফ মাইন্ড আর তোমার অ্যানালিটিক্যাল পাওয়ার, এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি প্যানেলিস্ট দেখে যে তুমি কিছু একটা অ্যানালিসিস করে উত্তর দিচ্ছ, তাহলে জেনে রাখবে তুমি নম্বর কিন্তু অনেক অনেক বেশি পাবে। এই প্রেজেন্স অফ মাইন্ড আর অ্যানালিসিস খুব ইম্পর্টেন্ট। আচ্ছা নেক্সট, ধরো এইগুলো থেকে তো প্রথমে একটা চিরাচরিত কোয়েশ্চেন আসেই। এরপরে যখন ইন্টারভিউটা নেক্সট লেভেল অবধি যাবে, তখন তোমাদের কাছ থেকে অনেক সময় জিজ্ঞাসা করা হয় বিভিন্ন স্কিমসের ব্যাপারে। গভর্নমেন্টের স্কিমস এবং ডিপার্টমেন্টস, এই দুটো কিন্তু জানা খুব ইম্পর্টেন্ট। এবং স্কিমস গুলোর মধ্যে শুধু স্কিমসের নাম কবে উদ্বোধন করেছে সেটা নয়, নামটা জানলে কি জিনিসটা হয়, কোনোটাতে হয়তো আবাস যোজনা, কোনোটাতে হয়তো পাবলিক ডিস্ট্রিবিউশনে মানে খাদ্য সরবরাহ করছে, কোনোটায় হয়তো একটা মিনিমাম ইনকাম দিচ্ছে। কিন্তু এইটার মধ্যে কিন্তু তোমাদের এবার অ্যানালিসিসটার জন্য জিজ্ঞাসা করা হবে যে তোমার মনে, আমাকে যেরকম একটা কোয়েশ্চেন করেছিল এবং খুব ভালো কোয়েশ্চেন করেছিল, যে যেরকম 100 দিনের কাজ হোক বা বিভিন্ন এই যে আবাস যোজনা হোক, তোমার এর মধ্যে কোন স্কিমটা মনে হয় খুব উপযোগী।
এবার প্রত্যেকটা স্কিমই তোমার মনে হতে পারে উপযোগী, তো সেইটার জন্য তোমাকে একটা লজিক দিতে হবে, প্রত্যেকটার জন্য কিন্তু একটা লজিক দিতে হবে। তোমার যদি কোনো সময় মনে হয় এমপ্লয়মেন্টটা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ এমপ্লয়মেন্টের যে স্কিমগুলো সেটা আজকে আমাদের যুবক যে সমাজ, আজকে আমরা জানি যে আমাদের ইন্ডিয়াতে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড খুব হাই, আমাদের অনেক এখানে যুব সম্প্রদায়ের পার্সেন্টেজ অনেক বেশি, অর্থাৎ আমাদের এখানে ওয়ার্কফোর্স অনেক হাই। তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছিল যে এমপ্লয়মেন্টের ব্যাপারটা হয়তো আমাদের সমাজকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবে। সেটাও যদি হয় তোমাকে কিন্তু সেটাকে যুক্তির সাথে ওনাদের বলতে হবে, এবং ওনারা কিন্তু এই যুক্তিটাই তোমাদের থেকে চাইছে, অর্থাৎ লজিক লজিক অ্যান্ড রিজন। এখানে কিন্তু কোনো মুখস্থ করা বা এখানে কোন ডেটে হয়েছে, কতজনকে দিয়েছে, এইটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। হয়তো অনেক সময় বিভিন্ন একটা টাকার অঙ্ক থাকে, মানে মনে করো হয়তো 1000 দেওয়া হচ্ছে, 15,000 দেওয়া হচ্ছে, স্কিমটা রিলেটেড একটু ডিটেলস দেখে যেতে পারো, স্কিম রিলেটেড ডিটেলস অনেক সময় জিজ্ঞাসা করে নেয়। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে তোমার অ্যানালিসিস কি, যে ওই স্কিমটা কিরম ভাবে মানুষের কাজে আসতে পারে। তো এইটা একটা খুব বড় পয়েন্ট। নেক্সট পয়েন্ট, যেটা তোমাদের অনেক জনের মধ্যে ভীতি থাকে এবং যেটা খুব ইম্পর্টেন্ট একটা ইন্টারভিউয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে দ্য ল্যাঙ্গুয়েজ, যে তোমরা কোন ভাষায় ইন্টারভিউটা দেবে। আচ্ছা, এই বিষয়ে যাদের মনে করো তোমার ইংরেজি প্রতি একটা ভীতি আছে, তাদের কিন্তু ওনারা অনেক সময় ইন্টারভিউটা পুরোই ইংলিশে নেয়। এটা কিন্তু একটা থামরুলি ধরে নিতে পারো যে ওনারা এই ভাষার ভীতিটা মন থেকে কাটাতে চায় এবং ভাষার জায়গাটা কিন্তু ভালোভাবে দেখে নিতে চায়। যখন তুমি ইন্টারভিউয়ের জন্য ইংলিশ বলছো, তখন কিন্তু ওনারা একদমই এক্সপেক্ট করে না যে তুমি তাদের কোনো শেক্সপিয়ারের লেখা, ইটসের লেখা বা কোনো নোবেল লরিয়েটের লেখা একেবারে ফ্লাওয়ারি অর্নামেন্টেড ইংলিশ বা কোনো ল্যাঙ্গুয়েজ তাদের শোনাবে। তারা একদম তোমার আমার মতন সাধারণ জীবনে সিম্পল সেন্টেন্সে, খুব কম বাক্যে, একদম সাধারণ সিম্পল কিছু ভাষা শুনতে চায়, যেটায় কিন্তু কোনো কনফিউশন বা অ্যাম্বিগিউটি নেই। যারা তোমরা ইংলিশ নিয়ে বিভিন্নভাবে সমস্যায় ফেস করো ইন্টারভিউয়ের ক্ষেত্রে, তোমাদের প্রথম কিন্তু এখন করণীয় যেটা, সেটা কি, প্রথমে হচ্ছে সিম্পল সেন্টেন্সেস তৈরি করা, অর্থাৎ সেন্টেন্সেস ইফ, বাট, অ্যান্ড, মে দিয়ে প্রচুর জুড়ে একটা লম্বা 4-5 লাইনের সেন্টেন্স নয়, জাস্ট একটা লাইনের সিম্পল 6 থেকে 7টা সিম্পল শব্দ দিয়ে বানানো একটা সেন্টেন্স, এইরকম সেন্টেন্স কনস্ট্রাক্ট করে কথা বলা। সেকেন্ডলি হচ্ছে কোনো যেটা বলে কন্ট্রোভার্সি বা কোনো অ্যাম্বিগিউটি বা কোনো কমপ্লেক্সিটির ভেতরে কিন্তু তুমি অ্যাজ আ সিভিল সার্ভেন্টের যখন ইন্টারভিউতে বসছো, একজন সিভিল সার্ভিসের ইন্টারভিউতে বসছো, তখন কিন্তু তোমার যাওয়া উচিত নয়। কোনো জিনিসের প্রতি অযথা ওপিনিয়ন দেওয়া তোমার কাজ নয়। এইগুলো কিন্তু গোল্ডেন রুলস ফর এনি ইন্টারভিউ। কোনো জায়গায় যদি ওপিনিয়ন এক্সক্লুসিভলি না চাওয়া হয়, যদি একদমই না বলো ইয়েস, নো, ভালো, খারাপ বা এইটা 1, 2 কি, তাহলে কিন্তু তোমার কোনো জায়গায় ওপিনিয়ন দেওয়ার কোনো সুযোগ, মানে ওপিনিয়ন দেওয়ার কোনো মানে সেই অপশনটাতে যাওয়া উচিত নয়। কারণ এইটা কিন্তু অনেক সময় প্যানেলিস্টদের কাছে বা প্যানেলের কাছে একটা খুব রং, একটা খুব খারাপ বার্তা নিয়ে যায় যে তুমি হয়তো ওপিনিয়নেটেড বা কোনো সময় তুমি হয়তো জাজ করছো জিনিসটাকে, যেটা একটা সিভিল সার্ভেন্টের মধ্যে থাকা উচিত নয়, কারণ আমরা মানুষের কাজ করছি। তো এই জায়গাটা তোমাদের কিন্তু আরেকটা মনে রাখতে হবে, নো ওপিনিয়ন্স, অনলি ফ্যাক্টস। তুমি কি বলবে ওখানে, তুমি শুধু ফ্যাক্টস বলবে, অর্থাৎ এইরকম হয়েছে, এটার থেকে এরকম রেজাল্ট হয়তো সায়েন্টিস্টরা দেখেছে, হতে পারে। তুমি নিজের ওপিনিয়ন যদি না চাওয়া হয়, তাহলে কিন্তু ওপিনিয়ন দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এবং যখন নিজের ওপিনিয়নও চাওয়া হবে, সেখানে কিন্তু
কোনো বায়াস রেখে বা কোনো প্রেজুডিস রেখে বা কোনো এদিক ওদিক কিছু রেখে তোমাকে কিন্তু একদম নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে নিজের ওপিনিয়ন দিতে হবে। এই জায়গায় আমি কিন্তু অনেক জনের ইন্টারভিউ কেটে যেতে দেখেছি জাস্ট বিকজ দেয়ার ওপিনিয়নেটেড। এটা ভাষার ক্ষেত্রে অনেকজনের ইন্টারভিউ ক্যান্সেল হয়ে যায়, মানে অনেকজনের ইন্টারভিউ খারাপ হয়ে যায়। এক, তারা নিজেরা টেনশনে থাকে, আর দ্বিতীয়ত তারা যেই মেসেজটা বোর্ডকে কনভে করতে চাইছে সিম্পল সেন্টেন্সেসে না বলার জন্য, সেই মেসেজটা কিন্তু একদম অন্যভাবে বোর্ডের কাছে যাচ্ছে। সেই জন্য সেই জায়গাটাতেও কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। যারা তোমরা ইংলিশের ক্ষেত্রে একটু নিজেদের মনে করছো হয়তো একটা দুর্বলতা থেকে যেতে পারে, সেই জায়গাটা তোমাদের কিন্তু এখন থেকে প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিসের আমি একটা উপায় তোমাদের বলবো, খুব ইজি এবং খুব এফেক্টিভ উপায়। বন্ধুদের সাথে কথা বলো। তোমার অন্য যে বন্ধুরাও ইন্টারভিউ দেবে বা বিভিন্ন ইন্টারভিউ দিচ্ছে বা এই প্রিপারেশনের জার্নিটার ভেতরে আছে, যাকে হয়তো পরে ইন্টারভিউ দিতে হবে, তাকেও তো এটা ফেস করতে হবে। তাহলে আজকের থেকেই তার সাথে একটু ইংলিশে সিম্পল সেন্টেন্সে যেরকম ভাবে কথা বলবে, বলে দেখো না যদি একটা চেঞ্জ আসে। এবং এটা চেঞ্জ আসবে, এটা আমার গ্যারেন্টি তোমাদের, যদি তোমরা বন্ধুদের সাথে রেগুলারলি এই বিষয়টা নিয়ে এরম করতে পারো যে নিউজ পেপার মানে কোনগুলো, তোমরা ইন্ডিয়ান এক্সপ্রেস পড়তে পারো বা দ্য হিন্দু পড়তে পারো। এই যে নিউজ পেপারের এডিটোরিয়ালস গুলো হয়, এইটা কি হবে, এইটা তুমি আয়দার তোমার জেনারেলি যারা আমরা সিভিল সার্ভিসের জন্য সবাই যারা প্রিপেয়ার করছিলাম বা করে এখন, তারা সবাই এই দুটো নিউজ পেপার পড়ে বা একটা নিউজ পেপার যে কোনো একটাও পড়তে পারো, কোনো অসুবিধা নেই। সেইটা পড়ে এরম একটা বন্ধুর সাথে সেই এডিটোরিয়ালটা নিয়ে ডিসকাস করো। এই এডিটোরিয়ালের ডিসকাশনে কিন্তু তোমরা অনেকটা বেনিফিট পাবে। তুমি বুঝতে পারবে যে কতটা ওপিনিয়ন তোমার দেওয়া উচিত। বন্ধুর থেকে ফিডব্যাক চাও বা বন্ধুকে তুমি ফিডব্যাক দাও যে আমরা কতটা ওপিনিয়নেটেড তো হয়ে যাচ্ছি না। তো সেই জায়গাটা আমার মনে হয় এই এক তো প্রথমে এই দুটো নিউজ পেপারও পড়া হবে, কারেন্ট অ্যাফেয়ার্স কি কি চলছে সেইটা তোমরা জানতে পারবে। আর দ্বিতীয়ত হচ্ছে তোমাদের কিন্তু এই বিষয়টার ব্যাপারে একটা কনফিডেন্স, এই স্পোকেন ল্যাঙ্গুয়েজটার ব্যাপারে একটা ইউনিক কনফিডেন্স আসবে। যারা তোমরা হিন্দি ভাষী পরীক্ষা দেবে তারা কিন্তু বাংলাটার উপরে জোর দাও, কারণ অনেক সময় বাংলা নিউজ পেপার পড়তে দেওয়া হয়। এবং যারা বাংলা ভাষী এবং যারা বাংলায় হয়তো একটু ইংলিশটা নিয়ে দুর্বল, তারা কিন্তু তোমরা ইংলিশটায় জোর দাও, কারণ যার যেই জায়গাটা যেই ল্যাঙ্গুয়েজটা একটু দুর্বলতা থাকবে, প্যানেলিস্টরা বা বোর্ড কিন্তু সেই ল্যাঙ্গুয়েজটা তার টেস্ট করার চেষ্টা করবে। এটা একটা জেনারেল রুল বলা যেতে পারে যেটা করে। তো সেই জায়গাটা তোমরা একটু বিশেষ যত্নশীল যদি হও, তাহলে তোমরা অনেক ভালো রেজাল্টস পাবে। তো এইটা তোমাদের ইনিশিয়াল লেভেলে, কারণ কালকেই রেজাল্টস বেরিয়েছে, তো আজকে থেকে তোমরা ইনিশিয়াল লেভেলে যদি এই প্র্যাকটিসটা শুরু করতে পারো, তাহলে কিন্তু আমার মনে হয় একটা খুব পজিটিভ রেজাল্ট তোমরা পেয়ে যেতে পারো। আমি আশা করব আমার এই সাজেশনসগুলো তোমাদের কাজে লাগবে। যেই প্র্যাকটিসগুলো বলছি, একটা হচ্ছে নিজের পার্সোনাল প্রোফাইলের প্র্যাকটিস। এটা শয়নে স্বপনে এখন থেকে টিভি দেখছো, মোবাইল দেখছো, যাই দেখো, কিন্তু এই কোয়েশ্চেন্সগুলো কিন্তু তোমার মাথায় আসা উচিত। নামের মানে, তুমি যেখানে থাকো সেই ডিস্ট্রিক্ট, সেই সাব ডিস্ট্রিক্ট বা মানে সাব ডিভিশন বা সেই ব্লক, তার কোনো সিগনিফিকেন্স, বা তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ কীরকম, সেখানে তোমার আগের যেই প্রফেশন সেই জব, সেইটার কীরকম জব রোলস, তার কোনো সিগনিফিকেন্স আছে কিনা, স্কুল কলেজের সিগনিফিকেন্স আছে কিনা, তোমার নিজের পড়ার ব্যাচেলার্স এবং অপশনাল এই জায়গাগুলোর একটু ডিটেলস, এবং স্পোকেন ল্যাঙ্গুয়েজটার ডিটেলস। এইগুলো তুমি যখন কনফিডেন্সের সাথে বলতে পারবে, তখন তুমি দেখবে যে ইন্টারভিউ বোর্ড কিন্তু তোমার জন্য আর কোনো ডিফিকাল্ট প্লেস নয়, বরঞ্চ ইউ উইল এনজয় ইয়োর ইন্টারভিউ। এবং আমি তোমাদের গ্যারেন্টি দিতে পারি, তোমরা যদি প্যানেলিস্টকে সেই রকম কমফর্ট লেভেলে নিয়ে যেতে পারো যে এই জায়গাগুলো তুমি যদি প্রথম ইনিশিয়াল জায়গায় যদি নিজের ইমপ্রেশনটা সেরকম বিল্ড আপ করতে পারো, তাহলে আমি তোমাদের গ্যারেন্টি দিতে পারি, কারণ এটা আমি নিজেও এই জায়গাটায় থেকেছি, এবং প্যানেলিস্টরা কিন্তু অত্যন্ত ফ্রেন্ডলি। তারা কিন্তু সবাই চায় যে একটা জেনারেল ডিসকাশন আমরা সেই ক্যান্ডিডেটের সাথে করি, এবং তারাও সেই জায়গাটায় একটা খুশি হয়।
এবং সেখানে তোমার নাম্বারটা কিন্তু অনেকভাবে মানে ভালো একটা তোমরা নাম্বার পেতে পারো, এবং সেটা একটা খুব পজিটিভ একটা ইম্প্যাক্ট তোমার রেজাল্টের উপরে আসবে। তাহলে আজকে ইন্টারভিউ আমাদের সিরিজে এই পর্বে এই অবধি থাকুক। আমরা আগে আরও তোমাদের জন্য বিভিন্ন ধরনের টিপস এবং আর কিভাবে তোমরা প্রিপেয়ার করতে পারো সেই জায়গাটা নিয়ে আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।